নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সিরিজের ঘটনাটা শুনেছেন গেল পর্বের, অর্থাৎ তৃতীয় পর্বের। আর আপনারা কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে। একটু যারা দেখেননি দয়া করে দেখবেন, তাতে যিনি ঘটনা শেয়ার করছেন তিনি খুবই খুশি হবেন। আর তার সাথে সাথে আমারও ভালো লাগবে যে সে যেহেতু আমার চ্যানেলে এসে ঘটনাটা শেয়ার করছে, তাতে আমার যারা প্রিয়জন তারা দেখছেন, দেখলে আমারও ভালো লাগবে। আর 3 নম্বর পর্ব হয়ে গেছে। 3 নম্বর পর্বে যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, 3 নম্বর পর্বের শেষের দিকটা খালি শুনবেন, যথেষ্ট মানে হিম হয়ে যাওয়ার মতো ঘটনাটা। হ্যাঁ, তো চলুন আজকের একটা ঘটনা বলবো। ঘটনাটি ছোট্ট একটি ঘটনা, সেই ঘটনাটা দিয়ে আজকে আমি স্টার্ট করছি। কে ঘটনাটা পাঠিয়েছেন তার নামটা আমি একদম শেষে উল্লেখ করছি। তাহলে চলুন ঘটনাটি শুরু করি। আচ্ছা, তা সোজাসুজি আমি ঘটনায় ঢুকে যাচ্ছি। রাত তখন প্রায় ধরে নিন 9টা মতো বাজে। টালিগঞ্জ মেট্রো স্টেশনের পাশেই পাপাইদার চায়ের দোকান। সেখানে অর্পণ, বাবাই, বিষ্টু আর ধীমান, এই 4 জনে মিলে প্রত্যেক দিন ওই চায়ের দোকানে ওই রাত্রি 9টা নাগাদ আড্ডা মারতে যায় এবং ঘণ্টাখানেক আড্ডা মেরে বা একটু বেশি সময় আড্ডা মেরে তারা কিন্তু যে যার বাড়ির পথ ধরে। কিন্তু তখন বর্ষা আসেনি যদিও, কিন্তু আকাশের মুখ ভার, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে এবং মেঘের গর্জন হচ্ছে, মানে শুরু হচ্ছে। ফলে ওয়েদার খুব একটা ভালো নয় এই সময়। আবার কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টিটা হওয়ার 30-40 মিনিট বাদে কিন্তু সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। ফলে সবারই একটা ব্যস্ততা, তারা যে আড্ডাটাও দরকার, আবার বাড়িও ফিরতে হবে। তা এই মানে জোরদারভাবে আড্ডা চলছে এবং তারা সবাই মেতে উঠেছে। তো যে ভাই আমাকে ঘটনাটি শেয়ার করেছে তার নামটা আমি তো বললাম যে পুরো ঘটনাটা শেষে গিয়ে বলবো। ওইখানে সে উপস্থিত ছিল সেই চায়ের দোকানে এবং সেখানে বসে সে ওই দৈনিক যে সংবাদপত্র, বাংলা যে সংবাদপত্র, তার পাতা উল্টে উল্টে এটা ওটা দেখছিল। দেখতে দেখতে মাঝ পাতায়, মানে মাঝের পাতাতে একটা ধারের দিকে একটা বিজ্ঞপ্তির ওপরে তার নজরটা গিয়ে পড়ে। বিজ্ঞপ্তিটি এমন কিছু নয়, সেখানে মানে একজন মৃত ব্যক্তির ছবি রয়েছে বিজ্ঞপ্তিতে এবং সেখানে কিছু বিষয়ের উপর লেখা রয়েছে, কিন্তু সেই বিষয়টা কিন্তু তাকে যথেষ্ট আকৃষ্ট করছিল কেন কে জানি। মাঝে মধ্যেই কিন্তু তার চোখটা ওই বিজ্ঞপ্তিতে আটকে যাচ্ছিল। ওখানে যে মৃত ব্যক্তির ছবিটি দেওয়া ছিল তার মুখ চোখ খুব একটা স্পষ্ট না, কিন্তু বিজ্ঞপ্তিটা এরকম ছিল যে উক্ত তারিখে ধরুন, আর একটি বিশেষ স্টেশন, সেই স্টেশনের নাম আমি উল্লেখ করছি না, কারণ এইভাবে কোনো একটা স্টেশন ধরে নামটি বলা যায় না। রেলওয়ে ট্র্যাকের মাঝে এই অজ্ঞাত পরিচয়ের মানুষটির দেহ পাওয়া গিয়েছে। আর সমস্ত গাড়ির নাম্বার দেওয়া থাকে, যে কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কী হয়েছে এগুলো দেওয়া রয়েছে। আর হচ্ছে বিশেষ মানে তার কি বলবো, তার একটা ডেসক্রিপশন বলতে গেলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে বাঁ হাতের কবজিতে একটা মোটা লাল রঙের কিছু সুতো বাঁধা রয়েছে এবং তার কিছুটা ওপরে একটা জায়গায় একটা ঘন সাদা দাগ রয়েছে। মানে হাতের এই ধরুন যদি কবজি হয়, এখানে সুতোটা বাঁধা রয়েছে এবং এই জায়গাটাতে একটা ঘন একটা সাদা রঙের দাগ রয়েছে, যেটাকে সেতির দাগ বলে মোটামুটি চিহ্নিত করা গেছে। আর উক্ত ব্যক্তির পরনে ছিল সাদা রঙের একটা ফুল হাতা জ্যাকেট এবং তার পরনে আরও ছিল জিন্স। এই অবধি লেখা আছে। যদি কেউ এই ভদ্রলোককে সন্ধান পান বা এই চিহ্নিত করতে পারেন, তাহলে উক্ত থানায় কার সাথে যোগাযোগ করতে হবে, কোন পুলিশ ইন্সপেক্টরের সাথে, সমস্তটুকু ডিটেলে বলা আছে। আড্ডা শেষ হতে হতে রাত প্রায় 10:30। এবারে কি, তখন মোটামুটি যেহেতু ওয়েদারও খারাপ, জনমানবহীন রাস্তা,
তো এবারে যে আমাকে ঘটনাটি দিয়েছে সেই ভাই বলছে যে আমাকেও উঠতে হবে। তা বন্ধুদের বিদায় জানিয়ে সবে বাইকটা নিয়ে স্টার্ট দেব, দেখে আমার থেকে একটু তফাতে একজন একটু মানে বেশ ভালো রকমের একটু হেলদি চেহারা এক ভদ্রলোক, তিনিও বাইকে রয়েছেন এবং হাফ হেলমেট পরা, কিন্তু আমার যেন মনে হচ্ছে তিনি আমাকে কিছু বলতে চান। আর অদ্ভুতভাবে আমার এটা মনে হওয়ার পাশাপাশি আমার নিজেরও মনে হচ্ছে যে এই ভদ্রলোককে আমি যেন কোথায় দেখেছি। এবার বন্ধুদের তো ভাই তো বিদায় দিয়ে দিয়েছে, তারা তো যে যার মতো বাড়ি চলে গেছে। এবার অত রাত্রে জনমানবহীন যে রাস্তা, সেখানে পথকুকুররাই কয়েকজন ঘুরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর ওই ভদ্রলোককে দেখছেন। হঠাৎ করে একটা ফোন আসে। ফোনটা কি, বাড়ি থেকে মা ফোন করেছে যে তাড়াতাড়ি বাড়ি আয়, এরকম একটা বলার জন্যই মায়েরা যেমন ফোন করেন, ফোন এসছে মায়ের। তখন মাকে বললাম যে হ্যাঁ আমি বাড়ির পথেই রওনা দিচ্ছি বলে মাকে আশ্বস্ত করে ফোনটা যেই পকেটে রেখে সামনে তাকিয়েছে, দেখছে কিন্তু ওই ভদ্রলোককে আর কোথাও তার টিকি দেখা যায়নি। এবার ও তো অবাক হয়ে গেছে খানিকটা যে সামনে তো ফাঁকা ধুধু রাস্তা, তা গেলেন তো কোথায় গেলেন। তা অত শত তখন ভাবার টাইম নেই, ও গাড়ি চালিয়ে গাড়িতে স্টার্ট দিয়ে রওনা দেয়। এবারে একে একে রাসবিহারী, গড়িয়াহাট, লেক গার্ডেন্স সব পেরিয়ে যখন বিজন সেতুতে উঠছে ভাই, তখন দেখছে যে সিগনালে ঠিক ওই লোকটি সামনে দাঁড়িয়ে রয়েছে এবং ঘাড় ঘুরিয়ে ঠিক একইভাবে কিন্তু ওকে লক্ষ্য করছে। এবারে ও একটু অবাক হয়ে গেছে যে সত্যিকারই এরকম ঝড় বৃষ্টির রাত, তারপরে রাস্তার পাশে প্রচণ্ড ঝড়ে সেই হোর্ডিংগুলো ছিঁড়ে গিয়ে একটা বিশ্রী আওয়াজ হচ্ছে, হ্যাঁ জনমানবহীন রাস্তা, এই সব ভেবে টেপে নিয়ে আবার যেই সামনে তাকিয়েছে দেখছি লোকটি কিন্তু কোথাও নেই। প্রচণ্ড দমকা হাওয়া দিচ্ছে, হ্যাঁ, আর ওই বললাম তো হোর্ডিংগুলো ওরকম ছিঁড়ে ছিঁড়ে গিয়ে ওরকম ফেটে গিয়ে যেমন আওয়াজ করে শব্দ হয় সেই সব হচ্ছে। এবারে ও কিন্তু মেনলি লোকটাকে ভালো করে দেখার জন্য যখন তাকিয়েছে তখন দেখছে লোকটা কিন্তু নেই। এবার কিন্তু একটা প্রচণ্ড ভয় ওকে চেপে ধরে এবং বুকটার মধ্যে যেন মানে চাপ চাপ মতো লাগতে থাকে, যেন একটা দম বন্ধ করা পরিস্থিতি মতো তার তৈরি হয়ে গেছে। তখন স্বাভাবিক ব্যাপার, রাস্তাঘাট ফাঁকা, এরকম হওয়াটাই খুবই স্বাভাবিক। এবারে যেতে যেতে কসবা শীতলা মন্দিরের সামনের ক্রসিংটায় মানে লাল হয়ে রয়েছে। এবার তার ওপরের যে কি বলবো সিগন্যাল কাউন্ট যে যন্ত্রটা, সেটা 59, 58, 57 এইভাবে 53, 54 এইভাবে যখন কাউন্ট হয়ে চলছে, তা সাধারণত রাত্রের দিকে এই সিগন্যালটা অত কেউ মানে না, কিন্তু ও একটা কিসের টানে যেন ওখানে দাঁড়িয়ে পড়েছে। এবার রাস্তার উল্টো দিকে দুটো বেসরকারি ব্যাংকের একটি এটিএমের দরজার ভেতরের দিকে, মানে এটিএমের ভেতরের দিকে দরজার কোণা দিয়ে ওর মনে হয় যে সেই লোকটি কিন্তু ওর দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, এটা দেখে তো বুকের ভেতরে ছ্যাঁত করে ওঠে, কিন্তু তবুও সাহস সঞ্চয় করে আর চোখে যখন তাকিয়ে দেখে যে না, ভেতরে তো কেউ নেই। একটা ওই এটিএমের সিঁড়ির ওই জায়গাটায় একটা মিশমিশে কালো কুকুর শুয়ে আছে, আর একটা পাঁচিলের ওপর একটা বেড়াল বসে বসে কাঁদছে, এইটুকুই তার নজরে পড়ে। এবারে কোনো একটা অজানা আশঙ্কায় ও কি করে ভাই, ওই বাইকের স্পিড 60 মতো তুলে দিয়ে জোরে বাইক চালানো শুরু করে দেয় এবং শুরু করে দিয়ে ওই ধাপা সায়েন্স সিটি পেরিয়ে যায়, ধাপা মাঠ পুকুর ওইগুলো পার হয়ে ঠিক মা উড়ালপুলের নিচে এসে ওর বাইকটা স্টার্টটা বন্ধ হয়ে যায় এবং ওখানে থাকা হোটেলটি, বিশাল বড় হাউস হোটেলটিকে ওর মনে হয় একটা মৃত্যুপুরী। বাইপাসের মায়াবী আলোগুলো তখন ওই আবহাওয়ায় যেন মনে হচ্ছে একটা মায়াবী পরিবেশ রচনা করেছে এবং অনেকক্ষণ চেষ্টা চরিত্র করে টোরে যখন বাইকটাকে স্টার্ট দিতে ভাই সক্ষম হচ্ছে, হঠাৎ করে পাশে তাকিয়ে দেখে সেই ভদ্রলোক দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে বুকটা ওর ছ্যাঁত করে ওঠে, কিছু একটা অশুভ কোনো আশঙ্কায় বলতে পারি।
বেশ কিছুটা সাহস সঞ্চয় করে যখন ভাই ওই লোকটির দিকে তাকিয়েছে, তখন তো বললাম তার বুক ছ্যাঁত করে উঠেছে, কারণ এতক্ষণ ধরে ওনাকেই দেখছে। এইবারে ওর কিন্তু মনে পড়ছে না যে লোকটিকে সে কোথায় দেখেছে, কিন্তু যখন সে ওকে এবার ভালো মতো খেয়াল করে দেখছে বা দেখলো, তখন তার মানে সে আর তার মধ্যে নেই। কারণ দেখছে সেই সাদা ফুলহাতা জ্যাকেট পরা, পরনে সেই কালো রঙের জিন্সের প্যান্ট, এবং বাঁ হাতে সেই মোটা কালো সুতোটি বাঁধা, এবং সুতোটির ওপরে সেই দগদগে সাদা মতো যে জায়গাটা, সেটা নিশ্চিত ওটা সেতির দাগ। সেইভাবে কিন্তু সেই লোকটিকে আবিষ্কার করে, এবং প্রচণ্ড একটা অজানা আতঙ্কে তার পা দুটি যেন ওখানে জমে যায়। এইবার তার মনে পড়ে যে সে যে লোকটিকে সে দেখছে, সে কিন্তু সেই দোকানে বিজ্ঞপ্তিতে ছবি দেখা সেই ডেড বডি। এই অবস্থায় ভাইয়ের মনে হয় যে তার হৃৎপিণ্ডটা কাজ করা বন্ধ করে দিয়েছে। পুরো শরীর একটা মানে প্রচণ্ড বিপদ এবং অশুভ একটা আশঙ্কায় পুরো মানে যেন জমে গেছে। স্বাভাবিক ব্যাপার, যদি তখন বেশ রাত এবং আবহাওয়া খারাপ বলে এই সমস্ত জায়গায় কিন্তু সেভাবে মানুষজনের চলাফেরা নেই বললেই চলে। তা এই অবস্থায় যদি এই রকম পাশে যে দাঁড়িয়ে আছে সে একটা ডেড বডি, তখন মানুষের কি হতে পারে? এটাই হতে পারে। এবার যখন ভাই ভেবে উঠতে পারছে না যে সে কি করবে, তখন হঠাৎ করেই সেই স্পিরিট বা আত্মা যাই বলি না কেন, সে মুখ বার করে পুরো ভাইয়ের মুখের কাছাকাছি মুখ এনে করুণ স্বরে বলে ওঠে, আপনার বাঁ দিকে মিনিট 15 গেলেই পড়বে হচ্ছে ট্যাংরা গ্রিল ফ্যাক্টরি, তার পাশের গলিতেই আমার বাড়ি, সেখানে আমার বৃদ্ধা মা রয়েছেন, দয়া করে একটু খবরটা মাকে পৌঁছে দেবেন। কোন খবর বুঝতে পারছেন তো? উনি যে আর নেই ওইখানে, ওই বাড়িতে খালি ওনার মা একা বৃদ্ধা মা রয়েছেন বলে মাকে খবরটা পৌঁছে দেওয়ার জন্য এইভাবে কিন্তু তিনি এই ভাইয়ের পেছন পেছন বাইক চালিয়ে এসেছিলেন। তো আজকে যে এই ঘটনাটা মানে মারাত্মক একটা শিহরণ জাগানো ঘটনা যিনি শেয়ার করেছেন আমাকে, তার নাম হচ্ছে সঞ্জয় আচার্যি। হ্যাঁ, সে আমাকে দিদি বলে, অটোমেটিক্যালি আমি তাকে ভাই বলেই সম্বোধন করলাম। তা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে সঞ্জয় ভাইয়ের ঘটনাটা আপনাদের কেমন লাগলো, কারণ ওর কাছে আরও কয়েকটি ঘটনা রয়েছে, ও বলেছে আমি নিশ্চয়ই শেয়ার করব। অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিও কেমন লাগলো সেটা তো আপনাদের বললাম, কমেন্ট করে জানাবেন। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সবার কাছে যে আবদারটা প্রত্যেক দিন করি, সেটা হচ্ছে যে যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে একটু ভিডিওগুলো শেয়ার করবেন, তাতে আমাদের পরিবারটি আরেকটু বড় হবে। আপনাদের চেষ্টাই তো এত দূর আসতে পেরেছি। আর আরেকটা কথা হচ্ছে যে যারা নতুন বন্ধুরা এতক্ষণ আমাকে সহ্য করলেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু দয়া করে লাইক করে একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমি যে কোনো ভিডিওর আমার নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, অনেকের মুখ থেকে অনেক ঘটনা আপনারা শোনেন। আমার এই ঘটনা যারা দেখুন, আমার তো উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে ঘটনা শোনানো। এবার বিশেষ করে এই তরুণ প্রজন্ম যারা কিন্তু আমাদের সময়কার মতো করে মা ঠাকুমাদের কাছ থেকে কোনো ঘটনা কিন্তু সেভাবে শুনতে পায় না, এখন সবাই এতটাই ব্যস্ত বা সেই এনভায়রনমেন্ট এখন আর নেই। তা সেই ক্ষেত্রে অনেক বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু খুশি হয়ে আমায় কমেন্ট করে, আমার ভালো লাগে। তা এবার বলুন তো কারা কারা আছেন, আমার মা দিদিমা তাদের বয়সী কেউ আছেন? তাহলে তারাও একটু সাহায্যের হাত বাড়ান। আপনারা না পারলেও আপনাদের বাড়ির কনিষ্ঠ সদস্যকে দিয়ে একটু আমাকে নক করান এবং আপনার ঘটনাটি দয়া করে শেয়ার করুন, তাহলে এই প্রজন্মও কিন্তু শুনতে পারবে বহু আগেকার কোনো ঘটনা। আর কি বলবো, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।